আমি লুকোচুরি করবার মানুষ নই। যারা গুজগুজ করে, যারা গুনগুন করে, তাদের মনের ভেতরেই অন্য কিছু চলতে থাকে। ফলে আমার মনের মধ্যে এক বিষয় আর মুখে আরেক বিষয়, এ কখনো আমার মধ্যে চলে না। আপনি যেখান থেকে দাঁড়িয়ে আছেন আর আপনি যাদের কথা ভাবছেন, সেটা গরিব, খেটে খাওয়া মানুষ, সমাজের পিছিয়ে পড়া মানুষ, হ্যাঁ কি না? মাটির মানুষ কনসেপ্টটা না আমার কাছে খুব ভেগ একটা কনসেপ্ট। আপনি যখন কোর্টে যাচ্ছেন, আপনাকে একটু পারফিউম মেখে যেতে হবে, ওটা আপনার করে খাওয়ার জায়গা। ওখান থেকে আপনার কাছে মক্কেল আসবে, আপনি সেই মক্কেলের সাথে কথা বলবেন, স্বাভাবিক বিষয়। কেউ বলতে পারে, ওরে বাবা, এ তো সুগন্ধি লাগানো সিপিএম যাচ্ছে, এরকম আবার সিপিএম হয় নাকি? আবার এরকমভাবেই কেউ কেউ হয়তো কাউকে কখনো কখনো দেখে মাটির মানুষ বলে নিজেদের এক পলিটিক্যাল, আমি শব্দটা ইউজ করছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, পলিটিক্যাল অর্গাজম তাদের হতে পারে। আমার কখনো হয় না। বাংলা জুড়ে চলছে একেবারে রং বদলের রাজনীতি, কখনো এ দল কখনো ও দল, বিভিন্ন নেতৃত্ব তারা কিন্তু দল বদল করছেন ভোটের আগেই। আর এমনই অনেক গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এমনও গুঞ্জন শোনা গেছে যে সায়ন ব্যানার্জি তিনি যোগদান করছেন বিজেপিতে, সোনারপুরের প্রার্থীও হচ্ছেন নাকি। এই বিষয়ে কথা বলবো সায়নদার সঙ্গে। সায়নদা, রাষ্ট্রীয় টিভি বাংলার পর্দায়। প্রথমে আপনাকে যে প্রশ্ন করবো, একটা গুঞ্জন প্রত্যেকটা মহলে শোনা যাচ্ছে ইতিমধ্যেই। আমরা জানি প্রতিকুর রহমান তিনি তৃণমূল যোগদান করছে, এমনকি এমনও গুঞ্জন শোনা যাচ্ছে যে এবার সায়ন ব্যানার্জি তিনি নাকি বিজেপি যোগদান করছেন। কতটা সত্যি? কোনটা কতটা সত্যি? আপনি দুজন ব্যক্তির নাম বললেন, আপনি আমার কাছে কোনটার উত্তর? আমি সায়ন ব্যানার্জির কাছে এসে সায়ন ব্যানার্জির কথাই জানতে চাইছি। তাহলে আমি আশা করবো আপনি প্রতিকূলের প্রশ্ন আমাকে করবেন না। আমার কথা খুব স্পষ্টভাবে আমি তো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই জানিয়ে দিয়েছি যে এরকম কোনো কিছু সম্ভাবনাও তো মানে দূর দূর থেকে নেই। তাহলে এই নিয়ে বেকার জল্পনা করে, এই নিয়ে একটা বেকার স্পেকুলেশন করে সময় নষ্ট করারও কোনো তাগিদ নেই। তাহলে এই নিয়ে বেকার আলোচনা হচ্ছে কেন? না, এমনও তো বলা হচ্ছে বিজেপির বেশ কিছু অফিসিয়াল পেজ থেকে এরকম পোস্ট হচ্ছে যে এবার সোনারপুরের প্রার্থী হচ্ছেন সায়ন ব্যানার্জি। না, মানে প্রথমত হচ্ছে যে দেখুন, যাদের এই সমস্ত কথা বলে বাজার গরম করে যারা মজা পাচ্ছেন তারা মজা পান, এতে আমার খুব বিশেষ মজা পাওয়ার জায়গা নেই, এক নম্বর কথা। দু নম্বর কথা, আমি যে রাজনৈতিক দলের সাথে যুক্ত আর বিজেপি যে মতাদর্শের রাজনীতি করে তা তো ভিন্ন ধর্মী, ভিন্ন চরিত্রের, দুটো আলাদা মেরুতে অবস্থান করে। দূর দূর থেকেও তাদের মধ্যে কোনো সাদৃশ্য নেই। তার ফলে এই সমস্ত কথাগুলো রটিয়ে যাদের লাভ হচ্ছে তারা করছেন। আমি বিশ্বাস করি যখন কোনো কিছু ঘটনা বাজারে নিয়ে আসা হয় তার পিছনে নির্দিষ্ট কোনো মস্তিষ্ক কাজ করে। যার মস্তিষ্ক থেকে বেরোচ্ছে তার নিশ্চয়ই কোনো আশা আকাঙ্ক্ষা আছে বলে তারা এই সমস্ত জিনিস করছেন। কিন্তু আমি সায়ন ব্যানার্জি বা আমার দল এইসব বিষয়তে আমার খুব একটা বিশেষ কিছু জানা নেই। এবং ওই যে একটা ফোন এসছিল, সে তো আমি মিডিয়াকেই জানিয়েছিলাম। দেখুন, একটা ট্রান্সপারেন্সির যুগে এত লুকোচুরি করবার কোনো জায়গা থাকে না। আমি লুকোচুরি করবার মানুষ নই। যারা গুজগুজ করে, যারা গুনগুন করে, তাদের মনের ভেতরেই অন্য কিছু চলতে থাকে। ফলে আমার মনের মধ্যে এক বিষয় আর মুখে আরেক বিষয়, এ কখনো আমার মধ্যে চলে না। তাই যা ওই ফোন এসছে, ফোন করে বলেছে, আমিও সেটাকে ভদ্রতা নম্রতার সাথে প্রত্যাখ্যান করেছি। সে তো মিডিয়াকে আমি জানিয়েছি। এবং দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, শুনুন। ভারতবর্ষের সংসদীয় রাজনীতিতে না, পশ্চিমবাংলায় আমরা এটা দেখতে অভ্যস্ত ছিলাম না, তা আলাদা বিষয় যে পশ্চিমবাংলায় আমরা কখনো এটা দেখতে অভ্যস্ত ছিলাম না। কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে একটা রাজনৈতিক দল থেকে আরেকটা রাজনৈতিক দলে যাওয়া সেটা স্বাভাবিক। পশ্চিমবাংলায় সেটা কোনোদিন স্বাভাবিক ছিল না, কিন্তু তৃণমূল কংগ্রেস এবং পরে বিজেপি সেটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। আপনি যদি আমাকে দলবদলের অফার সম্পর্কে আপনি যদি আমাকে বলেন, আমার খুব মনে পড়ে যায়, মানে সেই দলবদল তো ওই দলবদলের মতো নয়। মানে আমার এখনও মনে আছে যে সময়তে কমরেড জ্যোতি বসুকে অনেকগুলো রাজনৈতিক দল মিলে অফার করেছিলেন যে আপনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে আমরা আপনাকে সমর্থন করব। পরবর্তীকালে আমাদের পার্টির যে আভ্যন্তরীণ বিষয়ে তাতে যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত আপনারা সবাই জানেন। সেই সময়ও তো অনেক রাজনৈতিক দল থেকে বলা হয়েছিল যে আপনি বেরিয়ে আসুন ওখান থেকে, এটাও তো একটা অফার। কিন্তু দেখুন, রাজনীতিতে হয়তো এই অফার থাকতে পারে, কিন্তু আপনি অ্যাকসেপ্ট করবেন কি না আপনার বিষয়। আমার এখনও মনে আছে সীতারাম ইয়েচুরি যে সময়তে রাজ্যসভার তিনি শেষ বক্তৃতা দিচ্ছেন, সেই সময়তে সমাজবাদী পার্টির একজন খুব বরিষ্ঠ নেতা তিনি তার ডিবেটে তাকে ফেলিসিট করবার সময় তিনি বলছেন যে ভারতবর্ষের সংবিধানকে
সংশোধন করা যেতে পারে, মানে অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। আপনার পার্টির সংবিধানকে করা যায় না? আপনি একটা কাজ করুন, আপনি ছেড়ে দিন, আপনি চলে আসেন, আপনার মতো একজন বড় মাপের ডিবেট যিনি করতে পারেন, এত জ্ঞান রাজনীতি সম্পর্কে, ভারতবর্ষের রাজনীতি, তাতে আরও অনেক বেশি উদ্বুদ্ধ হবে। ফলে মানুষ আপনাকে অবশ্যই হয়তো তাদের কারণে বা তাদের পার্সপেক্টিভ থেকে মানুষ আপনাকে বলবে, সবটা আপনার হাতে থাকে না, কিন্তু আপনি সেটা ধরবেন কি ধরবেন না সেটা আপনার বিষয়। ফলে যার বলবার তাদের মনে হয়েছে তারা বলেছে, আমাদের মনে হয়েছে আমরাও বলেছি। কথা উঠছে যে বামফ্রন্টের অন্দরে থেকে কাজ করা যায় না। শায়ন ব্যানার্জির কি কখনো এরকম মনে হয়েছে যে বামফ্রন্টের আন্ডারে থেকে কাজ করতে পারছেন না? দেখুন, প্রথমত বামফ্রন্ট একটা শুধুমাত্র নির্বাচনী সমঝোতার জায়গা নয়, বামফ্রন্ট একটা লড়াই আন্দোলন, সমষ্টিগতভাবে চলবার একটা প্ল্যাটফর্ম। এবং দীর্ঘ 34 বছর বামফ্রন্ট মন্ত্রিসভা তৈরি করেছে একসাথে। 2011 সালের পর থেকে বিরোধী দল, 2016-তে বামফ্রন্টের পরিষদীয় দলনেতা, 2011 সালে বামফ্রন্টের বিরোধী দলনেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র, 2016 সালে বামফ্রন্টের পরিষদীয় নেতা, মানে সিপিআইএমের পরিষদীয় নেতা ও বামফ্রন্টের পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। ফলে বামফ্রন্টগতভাবে লড়াই, বামফ্রন্টের মধ্যে কাজ করা না করার ওরকম কোনো বিষয় নয়। 1-2 আমি বলতে পারবো না যে কার কার কাজ করতে কোথায় অসুবিধা হয়, কার কাজ করতে কোথায় অসুবিধা হয় না, কিন্তু আমরা এইটুকু বলতে পারি, দেখুন আমাদের যেহেতু অনেকগুলো কাজ করবার ফিল্ড, আমার যেমন একটা পরিচিতি হচ্ছে আমি একটা দলের রাজনৈতিক কর্মী, আমি সেই দলের পার্টি সদস্য, আবার আমার আরেকটা পরিচিতি হচ্ছে আমি আইনজীবী। ফলে আমার কোনো দিক থেকে কোনো কিছুরই কাজ করার অসুবিধা হয় না। যে কাজ করতে চায় তাকে কি করে কারোর অসুবিধা হতে পারে তো আমার জানা নেই। আপনি আমাকে যখন 2 দিন আগে ফোন করেছিলেন, আমি ছিলাম উত্তরবঙ্গে খুব বড় মাপের একজন মন্ত্রী তার ডান হাত চাকরি দেওয়ার নাম করে একজনকে ধর্ষণ করেছিলেন। ধর্ষণ করার পরে সেই মেয়েটি যখন ঘুরে বেড়াচ্ছে তার উপরে ফের হামলা করা হয়। পার্টির সাথে কথা বলে সম্পূর্ণ বিনামূল্যে তার পাশে গিয়ে দাঁড়িয়ে হাইকোর্ট থেকে আমরা তাকে পুলিশের বন্দোবস্ত করে দিয়েছিলাম যাতে তিনি পুলিশ নিরাপত্তার মধ্যে থাকে। তো এটাও একটা পার্টির কাজ যেমন সংগঠনের মধ্যে থাকা, কিন্তু পার্টির কাজ তো মানুষের মধ্যে মানুষের জন্য কাজ করা। এই যে আপনারা মানে আমি আপনার কথা বলছি না, এই যে মিডিয়া একটা দেখালো যে মমতা ব্যানার্জিকে এসআইআরের মামলা করছেন, কিন্তু এসআইআরের মামলা প্রথম থেকে যারা করছেন তারা তো বামপন্থী আইনজীবী, মোস্তারি বানু তার মূল মামলাকারী, সেই মামলা তো আমরা করেছি, সেটাও তো মানুষের জন্য কাজ। এবার যদি বলেন সাংগঠনের আভ্যন্তরীণ বিষয়, সে তো সম্পূর্ণভাবে সংগঠনের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমার অন্তত কখনো মনে পড়ে না যে মানে কোথাও কোনো কাজ করতে অসুবিধা করে। এত বড় ফিল্ড কার কী অসুবিধা হয় আমার জানা নেই। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে আমাকে বলেছেন যে প্রতিকূল বাবুর বিষয়ে কোনো উত্তর আপনি দেবেন না, তবুও আমি এই প্রশ্নটা করছি যে হঠাৎ করে প্রতিকূল বাবুর মতো একজন মানুষ, যিনি মাটির নেতা বলা চলে, তিনি একেবারে দল ছেড়ে অন্য দলে যোগদান করছেন, যার বিরুদ্ধে আপনাদের লড়াই, সেই দলে যোগদান করছেন। কোথাও গিয়ে কি ভোটের আগে এটা আপনাদের কাছে একটা বড়সড় ক্ষতি নয়? প্রথম কথা হচ্ছে, আমি প্রতিকূলকে নিয়ে উত্তর দেব না সেটা আমি প্রথমে বলিনি। আপনি আমাকে সায়ন আর প্রতিকূল নিয়ে প্রশ্ন করেছিলেন, আপনি বললেন যেহেতু সায়নের কাছে এসেছি সায়নকে নিয়েই প্রশ্ন করব। আমি সেই অংশে বলেছি যে তাহলে প্রতিকূল নিয়ে আমি উত্তর দেবো না। দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে মাটির মানুষ কনসেপ্টটা না আমার কাছে খুব ভেগ একটা কনসেপ্ট। মাটির মানুষ, হ্যাঁ, কে ঠিক করে দেয় মাটির মানুষ আর কে ঠিক করে দেয় সেই মাটির নয় কংক্রিটের মানুষ, আমার খুব একটা জানা নেই। এখন আপনি যদি বেশভূষা দেখে আপনি যদি বিচার করেন সেটা আলাদা বিষয়। যেমন ধরুন আমরা যখন কোর্টে থাকি, হ্যাঁ, আমরা তো কালো প্যান্ট আর সাদা জামা, কালো কোট পরে থাকি, তা আমাদেরকে দেখে অনেকে বলতে পারে এ তো শুটেড বুটেড সিপিএম রে বাবা, বলতেই পারে, না বলা তার অধিকার, গণতান্ত্রিক দেশে যে কেউ যা খুশি বলতে পারে। আপনি যখন কোর্টে যাচ্ছেন আপনাকে একটু পারফিউম মেখে যেতে হবে, ওটা আপনার করে খাওয়ার জায়গা, ওখান থেকে আপনার কাছে মক্কেল আসবে, আপনি সেই মক্কেলের সাথে কথা বলবেন, স্বাভাবিক বিষয়। কেউ বলতে পারে ওরে বাবা এ তো সুগন্ধি লাগানো সিপিএম যাচ্ছে, এরকম আবার সিপিএম হয় নাকি? আবার এরকমভাবেই কেউ হয়তো কাউকে কখনো কখনো দেখে মাটির মানুষ বলে নিজেদের এক পলিটিক্যাল, আমি শব্দটা ইউজ করছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, পলিটিক্যাল অর্গাজম তাদের হতে পারে। আমার কখনো হয় না। আমি যাদের স্কুলিংয়ে বড় হয়েছি বা আমাকে পার্টি যেভাবে বড় করেছে আর আমি যেভাবে সমাজকে দেখি, আমি যেভাবে রাজনীতিকে দেখি, দেখুন দিদি, আমি আপনাকে দিদি বলে সম্বোধন করছি, যারা যত বেশি জানে টানে বলেন আমি দেখি গণ্ডগোলটা তাদের মধ্যে সবচেয়ে বেশি হয়। আপনি বলছেন না মাটির মানুষ,
আমাদেরকে কখনো মানে আমাকে তো কখনো কাউকে প্রমাণ করতে হয়নি যে আমি মাটির মানুষ। আমি তো মাটি দিয়েই হেঁটে যাই। মাটির মানুষ আবার কি? মাটির মানুষ আবার কি? আমি তো মাটি দিয়েই হেঁটে যাই। মাটির মানুষ বলে আলাদা কিছু তো হয় না। আপনি জিজ্ঞেস করতেই পারেন, আপনি জিজ্ঞাসা করতেন, এইসব আলোচনা হয়, এসব আলফাল আলোচনা হয়, আপনি যখন বলার সুযোগ দিয়েছেন আমি তাই বলছি। আপনি বলতেই পারেন যে একদম মাটির মানুষ। তা আমি আপনাকে জিজ্ঞাসা যদি করি, ধরুন এই যে মানে 2004 সালে আমার বলার কথা হচ্ছে যে প্রতিকুল রহমানকে একসময় তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হয়েছিল, যে প্রতিকুল রহমান প্রায় আধমরা হয়ে পড়েছিলেন বলা চলে, সেই প্রতিকুল রহমান আবারও ফিরছেন তৃণমূল কংগ্রেসে। তাহলে এই যে এথিক্স, বামফ্রন্টের যে এথিক্স কোথায় গেল? না সে বিষয়তে আমি পড়ে আসছি। আপনি তো একটা প্রশ্ন করেছেন, আমি তাদের উত্তর দিয়ে নিই, আমি তারপরে আপনার এই প্রশ্নের উত্তরে যাচ্ছি। আমি আপনাকে বলছি, ধরুন আমাদের 2004 সালে 65 জন যখন গোটা দেশ জুড়ে সাংসদ হলো, হ্যাঁ, এই যে মাটির মানুষের কনসেপ্ট এই নিয়ে তো একটা চলে যে কাউকে দেখে দেয়া, এটা হচ্ছে মাটির মানুষ, ও হচ্ছে মধ্যবিত্ত, হচ্ছে এলিট, এগুলো চলে, মানে এগুলো চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বিভিন্ন সময়তে। তো আমি আপনাকে বলছি, ধরুন এই যে 65 জন সাংসদ আমাদের তো হলো, 65 জন সাংসদে সেই সময় সুজন চক্রবর্তী জিতলেন, শ্রমিক লাহিড়ী জিতলেন, মোহাম্মদ সেলিম জিতলেন, প্রচুর, আমি মানে আলাদা আলাদা করে নাম বলছি না, হান্নান মোল্লা জিতলেন, এত কমরেডরা তো জিতলেন। আচ্ছা, আমাদের 2004 সালে জেতবার পরে সবচাইতে বড় কাজ আমরা পার্লামেন্টে কি করতে পেরেছিলাম? 100 দিনের কাজের আইন, এই যে MGNREGA প্রজেক্ট, আপনারা যেটা সবাই জানেন, এই 100 দিনের কাজের আইন আমরা তৈরি করাতে পেরেছিলাম। তাই 100 দিনের কাজের আইন যখন আমরা করতে গেছিলাম, আমরা কি মাটিতে হেঁটে হেঁটে আমাদের লোকজনেরা গেছে, নাকি যে প্লেনে গেছে সে প্লেনে গেছে, যে রাজধানীর টিকিট পেয়েছে রাজধানীর টিকিটে গেছে, যে গাড়িতে গেছে সে গাড়িতে গেছে? প্রশ্নটা এটা নয় যে আপনি মাটিতে দাঁড়িয়ে আছেন নাকি আপনি আকাশে দাঁড়িয়ে আছেন নাকি আপনি কংক্রিটে দাঁড়িয়ে আছেন। প্রশ্নটা এটাই, আপনি যেখান থেকে দাঁড়িয়ে আছেন আর আপনি যাদের কথা ভাবছেন সেটা গরিব, খেটে খাওয়া মানুষ, সমাজের পিছিয়ে পড়া মানুষ, হ্যাঁ কি না? গরিব মানুষের জন্য ভাববার জন্য গরিব হতে হয় না। তাহলে তো ট্রান্সজেন্ডারদেরকে নিয়ে যখন আন্দোলন করে, যারা ট্রান্সজেন্ডারদেরকে সমর্থন করে, তাদের সবাইকে এখন ট্রান্সজেন্ডার হয়ে যেতে হবে। যারা সেম সেক্স ম্যারেজে সমর্থন করছে, ধরুন সেম সেক্স ম্যারেজের জন্য কলকাতায় মিছিল হচ্ছে, তা সেই মিছিলে আমি যদি হাঁটি, আপনি যদি হাঁটেন, তাহলে তো এখন বলতে হবে আপনাকেও সেম সেক্স ম্যারেজ করতে হবে, আমাকেও সেম সেক্স ম্যারেজ করতে হবে। প্রশ্নটা সেটা না, প্রশ্নটা আপনি সেই আইডিয়াকে বিশ্বাস করেন কিনা। কিন্তু মুশকিল আজকে একটা সমাজে হয়ে গেছে, একটা মিডিয়াতেও হয়েছে, টু সাম এক্সটেন্ট মাঝে মাঝে আমারও কিছু কিছু সতীর্থ দেখে এই সমস্ত গাল ভরা গল্প দেয়, হ্যাঁ, যে ওই গায়ে ঘামের গন্ধ আর এলিট পারফিউম। এখন যার গার ঘামের গন্ধ করতে করতে কেউ যদি অন্য কোনো জায়গায় যায়, সে তাতে আমার কিছু বলার নেই। এখন আপনি জিজ্ঞেস করলেন যে মার খেয়েছে ইত্যাদি ইত্যাদি। দেখুন, মার খাওয়ার ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি, আপনি একজন প্রতিকূলকে দিয়ে ভাববেন কেন? 2006 সাল থেকে 2011 সাল অবধি 5 বছরে সিপিআইএম তথা বামফ্রন্টের, অবশ্যই সিপিএমের সবচাইতে বেশি, যত মানুষ খুন হয়েছে শুধু পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মানে জঙ্গলমহলের ওই বেলটা, বাঁকুড়ায়, অন্য কোনো রাজনৈতিক দলের না ক্ষমতায় থাকাকালীন কোনো কমরেড বা কোনো সেই দলের মানুষ এত খুন হয়নি, কোনো দিন হয়নি। কিন্তু হওয়ার পরেও সেই অঞ্চলের কমরেডরা তো আজও কাঁধে লাল ঝান্ডা তুলে, যে কাঁধে লাশ বয়েছে সেই কাঁধে লাল ঝান্ডা তুলে তো তারা পার্টিটা আজও করে। ফলে আপনি মার খেয়েছেন কি খাননি বড় বিষয় না। আমি আপনাকে ফের বলছি, আপনি বিরোধী রাজনীতি করতে এসছে, এখন বিরোধী রাজনীতি করতে গিয়ে তো মার খেতেই হবে, হ্যাঁ, সে তো মার খেতেই হবে। কিন্তু আমি আপনাকে বলছি, মার খাওয়ার যেই মতাদর্শ নিয়ে এই দল যোগদান করেছিল, সেই মতাদর্শ এখন কোথায়? সেটা তো যে আর নেই সে বলতে পারবে, এটা আমি কি করে বলতে পারবো? রিসেন্ট আমাদেরই চ্যানেলে একটা ফোন ইন ইন্টারভিউ, সেখানে তিনি বলেছেন যে আমি যোগদান করছি, কে বলেছে? এই কথার পাশাপাশি কিন্তু তিনি এই কথাও বলেছেন, আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমার সামনে খাদ, আমি জানি না খাদে কখন ঝাঁপ দেব। ওর সামনে তো খাদ থাকার কথা নয়। আমাদের বয়সী, মানে প্রতিকূলের বয়স আমার থেকে 1 বছরখানেক বেশি হবে হয়তো, ওর সামনে কি করে খাদ আছে? সবচেয়ে কম বয়সে পার্টির রাজ্য কমিটির সদস্য, 2 বারের এসএফআইয়ের রাজ্য সভাপতি, 21-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী, 24-এর লোকসভা নির্বাচনের প্রার্থী। তার আগে আপনি যে জেলায় এখন বসে আছেন সেই জেলায় ও 2 বারের এসএফআইয়ের জেলা সভাপতি। আমি জানি না ও কিভাবে খাদের সামনে দাঁড়িয়ে আছে। মানে আমরা যাকে ওকে চিনি, আমার তো জানা বোঝার মধ্যে নেই যে ও খাদের সামনে কি করে দাঁড়াতে পারে। কি ঠিক আছে, দেখুন, আমি ব্যক্তিগতভাবে একটা জিনিসে বিশ্বাসী, মানুষের মধ্যে কনভিকশন থাকা উচিত, বিশ্বাস থাকা উচিত, যে হ্যাঁ আমি ওদিকে যাচ্ছি তো ওদিকে যাচ্ছি কারণ আমি বিশ্বাস করেছি বলে আমি ওদিকে যাচ্ছি। তার জন্য এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে?
আমি ভাই ওদিকে যাচ্ছি, আমার মনে হয়েছে আমি যাচ্ছি, তো যাও। তার জন্য তো ঘুরিয়ে পেঁচিয়ে এনিয়ে বেনিয়ে এত খাত কিনারা বলার কি দরকার? আরও 5 জনের নাম টেনে নিয়ে এসে, আরও 6 জনের নাম টেনে নিয়ে এসে তার ওপর ভর করে, তার মানে তোমার মধ্যে আত্মবিশ্বাস নেই তো। তোমার মধ্যে আত্মবিশ্বাস নেই। তোমার মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে, তোমার মধ্যে যদি কনভিকশন থাকে তুমি যা করছো, তাহলে তার জন্য কোনো কিছুকে দোহাই দিতে হয় না। তার জন্য কোনো কিছুকে দোহাই দিতে হয় না, কারণ মনে হতেই পারে কাল সকালে উঠে যে আমি যে পথে আছি এই পথ ভুল, অমুক পথ ঠিক। তুমি তার যুক্তি দাও ভাই, তুমি সে পথে হাঁটো। আমি আপনাকে খুব সহজ সরলীকরণ করে বলছি, মানে এতটাও সহজ সরলীকরণ নয়, কিন্তু আমি কেন এই প্রসঙ্গে আপনাকে বলছি এই কারণে, তাহলে এতগুলো যুক্তি দিতে হচ্ছে কেন? কারণ জানেন যুক্তিগুলোর মানে নেই কোনো। এখন দেখুন মানে মানে পথ চলতে গিয়ে পলিটিক্সে কার না আপস ডাউন আপ অ্যান্ড ডাউন হয়, কার হয়নি?